Hi, good evening, everyone. আমি দ্য ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন ফেসবুক পেজে, ফেসবুক লাইভে, ফেসবুক লাইভ প্রোগ্রামে আমি দ্য নেচার্স ফাউন্ডেশন কাঁচরাপাড়া পক্ষ থেকে দেবব্রত দত্ত এসছি আজকে আপনাদের স্বর্গারোহিণী ওয়ান এক্সপিডিশন সম্পর্কে কিছু দেখানোর জন্য। স্বর্গারোহিণী ওয়ান আমাদের 2016 সালে অর্গানাইজ হয়েছিল। আমাদের ক্লাবটা জন্ম 1990 সালে। তো সেই হিসেবে আমাদের ক্লাবের 25 বছর পূর্তি উপলক্ষে সিনিয়ররা আমাদেরকে বলে যে একটা সরকারি অ্যাটেন্ড করার কথা, এরকম একটা পরিকল্পনা করে। তা সেটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি মাত্র। যাই হোক, 2016 সালের 3 জুন আমরা আমাদের লক্ষ্য স্থির করে হাওড়া স্টেশন থেকে রওনা দিই। স্বর্গারোহিণী ল্যাটিটিউড হচ্ছে 78°30'। আর লঙ্গিটিউড হচ্ছে 78°30'। আর ল্যাটিটিউড হচ্ছে 31°5'। ইস্ট গাড়ওয়াল হিমালয় উত্তরাখণ্ড জুলাই জুন জুলাই পরে। হাওড়া স্টেশনে ফ্ল্যাগ অফ সেরিমনি, ক্লাবের সমস্ত শুভানুধ্যায়ীরা আমাদেরকে ছাড়তে এসেছিল। জুন এক্সপ্রেসেই আমাদের লক্ষ্য গন্তব্য দেরাদুন। ক্লাব মেম্বাররা 3 মেম্বার প্রত্যেকেই আছে এই ফ্ল্যাগ অফ সেরিমনিতে। ওই 1 জিনিস, ক্লাবের সিনিয়ররা ফ্ল্যাগ হ্যান্ড ওভার করছে আমার হাতে। দেরাদুনে 5 দিন 5 দিন পাঁচেক দেরাদুনে মার্কেটিং করা এবং অন্যান্য আনুষঙ্গিক অফিসিয়াল কাজকর্ম করার জন্য আমাদের দিন পাঁচেক থাকতে হয়েছিল। 10ই জুন আমরা দেরাদুন থেকে রওনা দিই। উদ্দেশ্য হচ্ছে সাকরির দিকে, সাকরি থেকে তালুকা। আমরা তালুকায় পৌঁছে গেছি। 3 মেম্বাররা একটা সম্মিলিত ছবি। এইখান থেকে এই তালুকা থেকেই আমাদের হাঁটা পথ, মানে ট্রেক রুট স্টার্ট হবে। আমাদের গন্তব্য তালুকা হয়ে সীমা, সীমা থেকে রুইসারা তাল থেকে কিয়ারকোটি। একবার ম্যাপটা দেখে নিই আমরা। দেরাদুন থেকে সাকরি, সাকরি থেকে তালুকা, তালুকা থেকে আমাদের ট্রেক স্টার্ট হয়ে আমরা সীমা 16 কিলোমিটার, সীমা থেকে রুইসারা তাল 21 কিলোমিটার, 21 রুইসারা তাল 21 কিলোমিটার। আর তারপর হচ্ছে কিয়ারকোটি বেস ক্যাম্প, আমাদের মূল মূল শিবির। এই প্ল্যান নিয়ে আমরা এগিয়েছিলাম। এই ম্যাপের ভিত্তিতে, এই ম্যাপের ভিত্তিতেই আমাদের যত পরিকল্পনা আমরা মানে আমি আমার মানে করতে হয়েছিল। চেক স্টার্ট সীমার দিকে, প্রথম দিন বা দিকে হরকেদুন নালা ধরে আমাদের গন্তব্য সীমা। আমাদের খচ্চরওয়ালা মালপত্র নিয়ে আমরা তালুকা থেকে খচ্চর নিয়েছিলাম। ওখানে কোনো পোর্টার আমরা পাইনি, পোর্টার তখন পাওয়া যাচ্ছিল না। হচ্ছে হরকেদুনে প্রচুর, হরকেদুন ট্রেকটা হচ্ছে খুব জনপ্রিয় ট্রেক ভারতবর্ষে, মানে খুবই জনপ্রিয়। সে মোটামুটি ওই ওই টাইমটাতে, মানে স্কুল ছুটির স্কুল ছুটির টাইমে ওখানে প্রচুর পর্যটক ওই হরকেদুন নালায়, হরকেদুনে ট্রেক করতে আসে। সেই কারণে আমরা কোনো পোর্টার পাইনি, আমরা মিউলেরই শরণাপন্ন হয়েছিলাম। এটা হচ্ছে পথে একটা ব্রিজ, হরকেদুন নালার ওপর। এই রাস্তাটা সোজা উঠে গেছে ওসলার দিকে, ওসলা গ্রাম।
একটা গাড়োয়ালের ছবি ধরতে চেষ্টা করেছি পোর্ট্রেট আমরা। কোসলা গ্রাম, সীমা গ্রামের ঠিক ওপরেই, আপনারা যদি হরকেদুনের দিকে যান, দেখবেন এই ওসলা গ্রাম। এই গ্রামে একমাত্র দুর্যোধনের পুজো হয়, আর ভারতবর্ষে কোথাও হয় না। গ্রামটা খুব সুন্দর গ্রাম, দেখার মতো, এবং আশেপাশের দৃশ্য খুব মনোরম। ট্রেকারদের খুব পছন্দের জায়গা যে এই ওসলা সীমা, ওসলা গ্রামের উপর থেকে, সীমা থেকে নেওয়া ছবি। এই ব্রিজ হরকেদুর নালার ওপর, এই রাস্তাটা সোজা চলে গেছে আপনাদের হরকেদুন। ওইখান থেকে আরেকটা রাস্তা সোজা বেরিয়ে গেছে বোরাসু পাসের দিকে। আমাদের রাস্তা হচ্ছে ঠিক হরকেতুন নালাকে বাঁ দিকে রেখে এই উপর দিকে উঠে আসা। রুইসারা তালের দিকে যাত্রা করব। রুইসারা তালের দিকে আমাদের নেক্সট ট্রানজিট ক্যাম্প। রাস্তা এরকম অনেক অনেক আমরা এই ধসের সম্মুখীন হয়েছি, ধসগুলো ক্রস করতে হয়েছে। এই এই নিচে এই যে নালাটা, এটা হচ্ছে রুইসারা নালা। এই নালাটা এই দিকে গিয়ে হরকেদুন নালার সাথে মিলিত হয়। এই ক্রসিংটা ঠিক এই সামনেই এখানে। আমরা আমাদের রাস্তা হচ্ছে ঠিক এই এই ধার ধরে রুইসারা নালা ডান দিকে রেখে আমাদের কি আর রুইসারা তালের দিকে যাত্রা। এখানে যেতে যাওয়ার সময় বাঁদিকে একটা টেপ পাই, অসাধারণ টেপ। যারা এই রাস্তা ধরে রুইসারা তাল চেক করেছেন তারা দেখেছেন টেপটা অসাধারণ। মানে ওখানে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম এই 11টা নাগাদ। এত সুন্দর একটা শেল্টার, মানে আগে কখনো আমি সেরকম একটা দেখিনি, যত সুন্দর একটা শেল্টার হতে পারে। যাই হোক, আমরা এই বাদিক ধরে রুইসারা নালে বাদিক ধরে যাচ্ছি। আমাদের গন্তব্য সামনে রুইসারা তাল। একটা ছোট্ট জায়গা পেরোনো, সিঁড়ি দেওয়া। ফুলের ছবি রাস্তা ধারে ফুটেছিল, এগুলো তোলার, ক্যামেরা বন্দি করার চেষ্টা। প্রসঙ্গত বলে রাখি, আমরা যাওয়ার সময় খুব একটা এরকম খুব সামান্য ফুলই দেখেছিলাম, তখনও মনসুন স্টার্ট হয়নি। কিন্তু যখন ফিরছিলাম, মনসুন তখন অলরেডি স্টার্ট হয়ে গেছে। রাস্তা, ভ্যালিগুলো প্রচুর ফুল পেয়েছিলাম আমরা, প্রচুর ফুল। মানে না বলে, মানে ভাবা যায় না যে এত ফুলের রাজ্যে দিয়ে আমরা ফিরেছিলাম। এই সেই ধসের এরকম রাস্তায় অনেক ধসই আমরা পার হয়েছি। আহ ইশারা তালের দিকে যাচ্ছি, ছবি, ফুলের ছবি। এই আমরা রুইসারা তালের কাছাকাছি পৌঁছে গেছি। ঠিক এই এই যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আরেকটা জনপ্রিয় ট্রেকের রাস্তা, বালিপাস, যেটা যমুনোত্রীতে গিয়ে নামছে। বাঁদিকে এই এই বাঁদিকে হচ্ছে রুইসারা তাল। রুইসারা তালের সেই ট্রেকার শার্ট, এই ট্রেকার শার্টের ভেতরে আমরা যখন যাই দেখি প্রচুর খচ্চরের গুড়, ভেতরে থাকা সম্ভব না। তা আমরা টেন্টই খাটিয়েছিলাম। টেন্ট খাটাতে খাটাতে 3টে বেজে যায়, তারপর প্রচন্ড বৃষ্টি নামে, প্রচন্ড। আমরা আমাদের সেই টেন্টের ভেতরেই ছিলাম। ঠিক অদ্ভুত ব্যাপার, 1 ঘন্টা পর বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর প্রকৃতি আমাদের সামনে একটা রামধনু উপহার দেয়। আমাদের চোখে তখন অসাধারণ দৃশ্য লেগেছিল, তুলে ধরার চেষ্টা। বাস্তব তো ক্যামেরা সবকিছু ধরা পড়ে না।
রামধনু পুরো পুরো ক্যামেরা ফ্রেমে আসেনি, তাই দুটো পার্ট করে দেখালাম আমরা। আমি দেখাচ্ছি দুটো পার্ট। বিকেলের দৃশ্য, বৃষ্টির পরে মনোরম দৃশ্য। আমাদের রাস্তাটা, পরের দিনের রাস্তা হচ্ছে ঠিক এই এই হচ্ছে রিসারা তাল। এখান দিয়ে আমরা এই এই রাস্তা ধরে ঠিক এর পেছনে যাব, এর পেছনে যাব। এই এই দিকে হচ্ছে, এই দিকে সোজা উঠে যা বালিপাসের রাস্তা। রুইসারা তাল হচ্ছে এই দিকটাতে, এইখানে রুইসারা তাল। আর এই রাস্তাটা সোজা বালিপাসের দিকে উঠে যাচ্ছে। এই প্রসঙ্গত বলে রাখি, এই রাস্তায় প্রচুর ভাল্লুকের উৎপাত আছে, আমরা নিজেরাও দেখেছি, প্রচুর ভাল্লুক আছে এই রাস্তায়। এটা সকালবেলা রুইসারা তালে অদ্ভুত বন্ধুরপুচ্ছ রেঞ্জের কিছু নাম না জানা পিক, যেগুলো সকালে আমাদের প্রভাত আমাদেরকে দর্শন করাচ্ছে, মন ভালো হয়ে যাওয়ার মতন ছবি। পোর্ট্রেট ফটোগ্রাফি। এই হচ্ছে রুইসারা তাল, ভারতবর্ষের অন্যতম ট্রেকার্সদের কাছে অন্যতম জনপ্রিয় একটি স্থান। তখন জল খুব বেশি ছিল না, তা যাই হোক, আমাদের তো আমরা মোটামুটি যতখানি পেরেছি ছবিটা তুলেছি। আমাদের রাস্তা হচ্ছে এই দিক দিয়ে সোজা উঠে যাওয়া। সেদিনকে একটা ঘটনা বলে নিই। সকালবেলা উঠেই নীলওয়ালারা প্রচুর, ওরা বলতে থাকে যে খচ্চর আর সামনে নেই জায়গা। আর কেউ তো তখন তো বুঝতে পারিনি যে কেন ওরা যাবে না, কেন যাবে না। তো চিন্তা হচ্ছে, যাই হোক আমরা সকালবেলায় আর্লি মর্নিং, যত যত আর্লি মর্নিং আমরা স্টার্ট শুরু করেছি, যে আজকে পিয়ারকোটি বেস ক্যাম্প এস্টাবলিশ করে অন্য অন্য কাজগুলো এগিয়ে রাখতে হবে। এই রাস্তা এই ধরে আমরা এই উপত্যকা ধরে এই বাঁ দিকে ঢুকে যাবো। এদিকে বন্দরপুর চড়ে, এই যে ব্ল্যাক টিপ এই সাইডটাতে বন্দরপুর চড়ে, এই খচ্চররা এখনো আছে, কিন্তু ওরা নিজেদের মধ্যে বাদানুবাদ করছে। বুঝতে পারছি না যে কি বলতে চাইছে ওরা ঠিক। এই ভ্যালিগুলো মরা লাগছে এখন, কিন্তু আমরা যখন ফিরি অসাধারণ আমাদের সামনে দৃশ্য উপহার দিয়েছিল। শুধু ফুল আর ফুল, ফুলের রাজ্যে দিয়ে আমরা মানে বাড়ি ফেরার সময় ফুলের রাজ্যে দিয়ে বাড়ি ফিরেছি। উপত্যকাটা অসাধারণ সাজিয়ে রেখেছিল। কিন্তু এই যখন মনসুন এখনো স্টার্ট হয়নি বলে আমরা যাচ্ছি, মনসুন আমরা যখন ফিরছিলাম তখন মনসুন অলরেডি স্টার্ট হয়ে গেছে, যার জন্য প্রচুর ফুল আমরা দেখেছিলাম। আমারই মনে হয়েছিল যে একসময় বলে উঠেছিলাম যে তো ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর উপর দিয়ে যাচ্ছে। এই জায়গাটা দেখিনি। এই এই জায়গাটার পর নিউলালারা সমস্ত মাল আমাদেরকে ফেলে দেয় এখানে। ওদের বক্তব্য আর যাবে না। এখান থেকে কিয়ারকোটি এখনো 4 কিলোমিটার, এই জায়গাটা কিয়ারকোটি। তা ওরা মাল ফেলে দিল। তো তখন আমরা ডিসিশন নিলাম যে আমরা নিজেরাই বোট ফেরি করে বেস ক্যাম্প এস্টাবলিশ করবো আজকে। তা আমরা পুরো কিয়ারকোটি আর করিনি, এইখানে একটা প্লেন ল্যান্ড আছে গ্লেসিয়ার নামকে, ঠিক এই জায়গাটাতে আমরা লোয়ার কিয়ারকোটি, এখানেই আমরা সেই দিনে বেস ক্যাম্প এস্টাবলিশ করি নিজেরাই। অন্তত এখান থেকে এর ডিস্টেন্স 3 কিলোমিটারের একটু খানিকটা বেশি। তবে পরবর্তীকালে বুঝেছি যে মিল কেন যেতে পারবে না, ঠিক এটা ক্রস করার পর খুব কঠিন একটা, খুব সরু একদম নিচে নামার রাস্তা, যেটা মিউলের পক্ষে মানে ওই মিউলের পক্ষে সম্ভব ছিল না ওটা ওরা পার করবে। বেস ক্যাম্প এস্টাবলিশ করার পর পরের দিন সকালে সরকারবাহিনী ম্যাসিভ বলে, প্রসঙ্গত বলে রাখি যে এই স্বর্গারোহিণী এসছে, মহাভারতে আছে স্বর্গারোহিণী পাণ্ডবদের স্বর্গের যাওয়ার রাস্তা। তা পাণ্ডবরা এই রাস্তা দিয়ে, কথিত আছে যে পাণ্ডবরা এই রাস্তা দিয়ে স্বর্গে গেছিল।
1990 সালে আহ এনআইএম ইনস্ট্রাক্টররা প্রথম অ্যাটেম্প করে। 2015 সালে ইছাপুর রাইফেল অ্যাটেম্প করে। থার্ড আমরা 2016 সালে অ্যাটেম্প করতে এসেছি। সরকার হয়নি গ্রুপ অফ পিক 1, 2, 3, 4, তার মধ্যে আমি 1 আর 4টাই দেখতে পেয়েছি। 2 আর 3টা আমি আমাদের চোখে ধরা পড়েনি। যাই হোক, সকালবেলা উঠে সরকার হয়নি ম্যাচটি আমাদের ঠিক টেন্ট থেকে বেরিয়েই দেখা গেছিল। এই হচ্ছে আমাদের বেস ক্যাম্প। এখান থেকে কিয়ারকোঠি 1 ঘন্টা সামনে। তা আমার প্ল্যানে ছিল যে আমরা তো 1 ঘন্টা পিছিয়ে গেলাম, কিন্তু এবিসিটা আমাদের ঠিক জায়গা মতনই প্ল্যান মাফিকই করতে হবে, না হলে আমরা সামনে এগোতে আমাদের আরো বেশি মানে আরো বেশি আমরা পিছিয়ে থাকবো। আমাদের এই 1 ঘন্টাটাকে পরবর্তীকালে মেক আপ করতেই হবে, যে কারণে আমরা আমার আমার প্ল্যানিং এ ছিল যে এবিসিটা আমরা ঠিক জায়গায় করবো, একটু কষ্ট হলেও কোনো অসুবিধা নেই। বেস ক্যাম্পে সমস্ত ইকুইপমেন্ট গুলো আমরা বাইরে বার করে শর্টিং করছি। ইকুইপমেন্ট গুলো সব সাপ্লিং হয়েছে, কোনটা কি ওপরে যাবে সেটা লাস্ট শেষ মুহূর্তে চেক করে দেওয়া। বেস ক্যাম্প পিছন ফিরে বন্দরপুর রেঞ্জের নাম না জানা কিছু ছিল। বেস ক্যাম্প পুজো, পাহাড়ে যারা যায় আমাদের দেবতার উদ্দেশ্যে একটা পুজো আমাদের চড়াতেই হয়, যেটা সবাই নিয়ম মাফিক আমরা চড়াই। প্রত্যেকে মিলে একটা গ্রুপ ফটো পুজোর পরে। আমাদের পুজোর সাথে সাথে লোড ফেরি লোড ফেরি চালু হয়ে গেল। এই বেস ক্যাম্প থেকে এবিসি আমরা 4 দিন লোড ফেরি করি। 5 দিনের দিন আমরা এবিসি এস্টাবলিশ করি। উম, সমস্ত টেকনিক্যাল মাল প্রায় আর রেশন নিয়ে প্রায় 300 কেজি 350 কেজি মাল আমাদের ওপরে তুলতে হবে। মানে এই একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের প্রচুর লোডটা ফেরি করতে হয়েছিল আমাদের। সবকিছু প্ল্যান মাফিকই চলছে। ওয়েদারও আমাদের সাথেই আছে। একটু বিকেলের দিকে একটু ওয়েদারটা খারাপ থাকতো। যাই হোক, ওভারঅল সকালের দিকে আমরা ওয়েদারটা ভালোই পেতাম। দুপুরে একটু বৃষ্টি, অতটা মাথা ঘামাতে হয়নি তখন। ব্ল্যাক পিক। আর এই হচ্ছে অন্যতম জনপ্রিয় ট্রেক ধুমধার কান্দি পাস। আর এই হচ্ছে ব্ল্যাক পিক। এই হচ্ছে কিয়ারকোটি। এই জায়গাটা হচ্ছে কিয়ারকোটি। এই কিয়ারকোটিতেই আমাদের পরিকল্পনা ছিল কিয়ারকোটিতেই আমরা বেস ক্যাম্প করবো। কিন্তু আমরা আমাদের মিউলে মালটা ফেলে দেওয়ার জন্য আমরা এখানে করতে পারিনি, 1 ঘন্টা পিছিয়ে। যাই হোক, এটা আমাদের বড় আগামী দিনে ওভারকাম করতেই হবে 1 ঘন্টাটা। এই মাথায় চিন্তা নিয়ে আমরা এগোনো। আমি মানে সবসময় টিমটাকে মোটিভেট করার জন্য এই কথাটাই বলে যেতাম যে আমাদের লড়াই করতেই হবে। এই কিয়ারকোটির অবস্থাটা তখন দেখেছিলাম যে ক্রমাগত ভাঙছে, ক্রমাগত এই মানে ছোট হচ্ছে। যে আগে ইয়েতে তা খুব এই এই যখন এখান দিয়ে ট্রেক করে আসছি, অনেক জায়গা আছে পা মানে কোমর পর্যন্ত বসে গেছে, এরকম অবস্থা। কিয়ারকোটি বেস ক্যাম্প, কিয়ারকোটি। লোড ফেরি করতে যাওয়ার সময় খানিকটা বিশ্রাম। এই আমাদের রুট। এই ঠিক এই জায়গাটা আমরা এবিসি করেছি। এই হচ্ছে অ্যাভালাঞ্চ জোন। এটা পরে আপনারা দেখতে পাবেন ছবিতে। লোড ফেরিতে একদিন এখান থেকে খানিক অ্যাভালাঞ্চ নিচে নেমে এসে এতখানি নেমে এসেছিল, সেদিনকে আমরা দৌড়াদৌড়ি করে পালিয়েছিলাম জাস্ট। আমরা বুঝতে পারিনি যে এত দূর থেকে
ভেঙে এখানে এত দূর অব্দি চলে আসতে পারে। এডিসির কাছাকাছি পেছনে সরকার এশিয়ার, এটা হচ্ছে ব্ল্যাক টিকেট গ্লেসিয়ার। এডিসির কাছাকাছি চলে এসছে। আমরা এডিসি এস্টাবলিশ যেদিন করি সেদিন ঢোকার পর থেকেই পুরো ফগি হয়ে যায়। যাই হোক, আমাদের অসুবিধা হয়নি, কারণ আমাদের লোড ফেরি করার জন্য আমরা সমস্ত কিছু আমাদের নখদর্পণেই ছিল, খুব একটা অসুবিধা হয়নি। একটু লোড ফোড ট্রেন ফ্রেন খাটিয়ে তারপর বৃষ্টি শুরু হয়, হালকা স্নোফল। প্ল্যান করা হচ্ছে, সামান্য কথাবার্তা বলে নেওয়া, নিজেদেরকে ঝালিয়ে নেওয়া। আমার বহু পরিচিত সেন্দুক দাজু সাথে কথাবার্তা, প্ল্যানটাকে ফাইনালাইজ করে নেওয়া। এখানে আমাদের এখানে আমাদের মেন প্রোগ্রাম হচ্ছে যে আমাদের সরকারবাহিনী মেন কলটাকে আমাদের হিট করতে হবে। এই এডিসিতে দাঁড়িয়ে ছবি তোলা, আমাদের রুট ওপর দিয়ে, এই এখান দিয়ে বেরিয়ে যেতে হবে উপরে। আশেপাশে এডিসির পশ্চিম পাড়ের ছবি এটা। এই অ্যাভালাঞ্চ জোনটা দেখাচ্ছিলাম, এই অ্যাভালাঞ্চ জোনটা ঠিক এর সামনে দিয়ে আমাদেরকে বেরোতে হবে। হুম, 5,000। এবার একটা ম্যাপ দেখে নিই আমরা, যে আমাদের প্ল্যানিং এর ক্লাইম্বিং ম্যাপ। এখান দিয়ে আমরা উঠে এসেছি এই ফিল্ডটাতে। এই যে অ্যাভালাঞ্চ জোনটা আছে, এটার সামনে দিয়ে আমাদের দ্রুত বেরিয়ে যেতে হবে, কারণ এই এই যে ক্লাইম্বিং, এইখান দিয়ে আমাদের ক্লাইম্বিং পার্ট, এই রুটটাই হচ্ছে আমরা চয়েস করেছি। ঠিক এর পেছন দিক দিয়ে এখানে করব ক্যাম্প 1, তারপর খানিক এগিয়ে গিয়ে সরাসরি উঠে এখান দিয়ে গিয়ে এই কলটাতে হিট করতে হবে আমাদের। এটাই রাস্তা, আমার মনে হয়েছিল যে এই রাস্তা উঠলেই আমরা সরকার 1-এর রাস্তা খুঁজে পাবো। সেই কলে আমরা রোপ ফিক্স করা শুরু করি, রুট ওপেন করা। 3 দিন লেগেছিল, 4 দিনের দিন আমরা ফাইনাল মুভমেন্ট শুরু করি। এবার দেখে নেওয়া আমাদের ক্লাইম্বিং, এই সেই রুটটা। এই যে অ্যাভালাঞ্চটা, এটা একটা অদ্ভুত ফর্মেশন, আমি পরের ছবিতে আপনাদের দেখাচ্ছি। যে দেখবেন কি অদ্ভুত এর আকৃতি, কত সুন্দর আকৃতি। রুট ফিক্স করে ফেরার সময় খান ছবি তোলা। একটু টিভিসি থেকে আশেপাশে দৃষ্টি ফেরানো। এই পিকটা এখন মনে পড়ছে না, খুব সম্ভবত বন্দর করছিল পেছনটা। এবার আমাদের ফাইনাল অ্যাসেন্ডিং শুরু হলো। আমরা সকাল 7:30টার মধ্যে বেরিয়ে গেছি, কারণ আমার টার্গেট এই অ্যাভালাঞ্চ জোনটাকে সকাল সকাল ক্রস করে বেরিয়ে যাওয়া খুব দ্রুত। আমরা ডিস্টেন্স মেনটেন করেছিলাম যে এক একজনের পেছনে যাতে খুব স্পিডে ওই অ্যাভালাঞ্চ জোনটা পেরিয়ে যায়, যদি ভেঙে পড়ে, যদি মানে প্রচন্ড এক ভয়ের মধ্যে, একটা বিপদের মধ্যে যাতে কেউ যেন সেরকম ভাবে না পড়ে, যে একা একা ফার্স্ট বেরিয়ে যাও সবাই।
অ্যাভালাঞ্চ জোনটা ক্রস করে বেরিয়ে এসেছি। এবার আমাদের ক্লাইম্বিং পার্টের আগে একটা ফিল্ড আছে, সেই ফিল্ডের দিকে অগ্রসর হচ্ছি। ওই যে ম্যাপটা দেখালাম যে ক্লাইম্বিং পার্ট শুরু হচ্ছে, সেই জায়গায় আমরা চলে এসেছি এখন। খানিক রেস্ট, কারণ এরপর ওই গ্রেডিয়েন্টে 75-80 ডিগ্রি গ্রেডিয়েন্টে আর রেস্ট নেওয়ার জায়গা পাওয়া যাবে না। পেছন ফিরে দেখার চেষ্টা, পেছনটা বড় মনোরম, সুন্দর। এই যে বলছিলাম অ্যাভালাঞ্চ জোনটা, দেখুন এর ফরমেশনটা দেখুন। সামনেটা একটা পিলার হয়ে গেছে, পেছনটা কিরম একটা রাম ধনুক, একটা ধনুকের মতন কভার করছে তাকে। দূর থেকে তার আকৃতিটা হচ্ছে পুরো একদম কি সুন্দর একটা ফরমেশন, কিন্তু এর ভেতরটা কিন্তু ফাঁকা। যখন আমরা সাইডে আসি, দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। ক্লাইম্বিং স্টার্ট হয়ে গেছে। এখানে বরফ, নিচের দিকটাতে বরফ একটু বেশি, রকটা একটু কম, কিন্তু পরবর্তীকালে রক আর আইস মিশ্রিত ক্লাইম্বিং স্বর্গারোহিণীর মূল ক্লাইম্বিং শুরু হয়ে গেছে। আরেকটা জিনিস, আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, যে ফেরার সময়, যাওয়ার সময় অতটা হয়নি, কিন্তু ফেরার সময় মনসুন স্টার্ট হচ্ছে, বরফগুলো গলা শুরু হয়েছে ওপর থেকে, এই ওপর থেকে পাথর পড়া চালু হয়ে গেছে এই ওপর থেকে। আমরা একটা কল পর্যন্ত প্রথম দিন একবারে ওঠার আমি প্ল্যান করিনি, চেষ্টা করেছি একটা মাঝে একটা ইন্টারমিডিয়েট ক্যাম্প করবো। তো সেরকম একটা জায়গা বেছেও রেখেছিলাম। তা পাহাড়ে কিরকম ধাপ চাষ করে, আমি আমার ক্যাম্পিং গ্রাউন্ডটাকে ওরকম ধাপ চাষের মাধ্যমে করার চেষ্টা করেছি। ধাপ চাষ মানে একতলা আর দোতলা, দেখুন পুরো এক মানুষের ওপরে গর্ত করে, মানে লেবেল করেছি ঢালটাকে, স্বর্গারোহিণী যে ওই ঢালটাকে, ওই ঢালে গর্ত করে তারপর টেন্ট খাটিয়েছি। দেখুন পরের ছবিতে দেখতেই বুঝতেই পারবেন। ধাপ চাষ ধাপ চাষ করে ধাপের মতন করে কেটে টেন্ট এস্টাবলিশ করার, ক্যাম্প ওয়ান। এই যে দেখুন নিচে একটা ক্যাম্প সেট করেছি, ওপরে একটা ক্যাম্প সেট করেছি। এখান থেকে 1 নম্বর বা 2 নম্বর করা প্রচন্ড চাপের ছিল আমাদের কাছে, যে আমরা নিজেরা নিজেদেরকে রোপের সাথে অ্যাঙ্কার করে তারপর টেন্ট থেকে জাস্ট বেরিয়ে 1 পা, তার বেশি, যাওয়ার জায়গা নেই। খুব কঠিন অবস্থা। যাই হোক, পাহাড়ে চড়তে গেলে তো এটা সামনাসামনি হতেই হবে। আর ওপর থেকে বিকেলের দিকে ওপর থেকে বরফের গোলাও আমাদের টেন্টের ওপর এসে পড়ছিল। ভয়ই ছিলাম একটু, যে যাই হোক, সেই রাতটা আমাদের এখানেই কাটাতে হবে, সেই চিন্তা ভাবনা করি আমরা ওই দিন ওখানে ক্যাম্প ওয়ান এস্টাবলিশ করি। নিচে এবিসির দিকে ফিরে একটা ছবি তোলা। ব্ল্যাক পিক, এই হচ্ছে ধুমধার কান্দি পাস, এই হচ্ছে ব্ল্যাক পিক। বিকেল হচ্ছে, বিকেলের দিকে ছবি এটা। আজ আমরা ক্যাম্প টু এস্টাবলিশ করব। কলটাকে আজকে, আমাদের মূল লক্ষ্য হচ্ছে কলটাকে হিট করা। সেই হিসেবে সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ জানি আজকে আমাদের খুব কঠিন ক্লাইম্বটা আজকের দিনে করতে হবে, কারণ রক আর আইস মিশ্রিত, উইথ ক্র্যাম্পন, বুটের সাথে উইথ ক্র্যাম্পন। রক ক্লাইম্বিং করা খুব একটা সোজা ব্যাপার না। ক্লাইম্বিং শুরু হয়ে গেছে পরের দিনে, ওপর থেকে নিচে ছবি নেওয়ার চেষ্টা।
এই হচ্ছে এই সাইডটা হচ্ছে কলটা আমাদের। এখানে গ্রেডিয়েন্ট 65 থেকে 70 ডিগ্রি। যখন যাচ্ছিলাম তখন আইসটা হার্ডই, মোটামুটি হার্ডই ছিল, কিন্তু যখন ফিরে আসছিলাম তখন এক কোমরের বেশিও ঢুকে গেছে, এরকম হয়েছে। এবার রক আর আইস ক্লাইম্বিং একসাথে চালু হয়ে গেছে আমাদের। উদ্দেশ্য স্বর্গারোহিণী কলটাকে হিট করা। আইসের সাথে রক ট্যাম্পন পরে আপনি যখন অনেকক্ষণ ধরে চেষ্টা করতে শুরু করবেন, তখন নিজে নিজেই একটা সলিউশন আপনার মধ্যে বেরিয়ে যাবে যে না, এরম ভাবে করলে আমি পারবো। এরকম সেটাও আমাদের হয়েছে। আমরা প্রথমে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তারপর প্রত্যেকেই ওটাকে অ্যাডজাস্ট করে নিয়েছে খুব সুন্দরভাবে। হার্ড আইস তার সাথে রক। একটা ছোট্ট একটা জায়গার মধ্যে নিজেদেরকে অ্যাঙ্কার করে দাঁড়িয়ে রাখা, পরবর্তী নিজে ক্লাইম্বিং পার্টে ওঠার জন্য এক এক করে উঠছিলাম তো, সময় সাপেক্ষ ব্যাপার ছিল আমাদের কাছে সেই দিনটা। এই রক একদম এখানে হচ্ছে পুরোটাই রক ক্লাইম্বিং। ওপর দিকটাতে যত উপরে উঠছিলাম ততই পুরোটাই রক ক্লাইম্বিং একদম। তেন্দুক দাজু। কলের ঠিক সাইডে এসে অবশেষে প্রায় 6 ঘন্টা ক্লাইম্বিং করেছিলাম সেদিনকে। কলের ঠিক নিচে একটা বসার জায়গা পাই, সেখানে বসে খানিক রেস্ট নিয়ে নেওয়া, নিজেদেরকে একটু রিচার্জ করা। আমরা খুব মন প্রফুল্ল যে না, আমরা পেরেছি, যে কলটাকে হিট করার মতন জায়গায় চলে এসেছি। খুব কনফিডেন্ট হয়ে গেছিলাম, একটু রেস্ট নিয়ে নেওয়া। এই এই হচ্ছে ক্যাম্প 2, 5,700 মিটার। 5,700, 5,800 মিটার, 5,800 মিটার। তা সেই দিন আমার আমার প্ল্যান অনুযায়ী সেই দিন রাত 12টার সময় আমরা সামিট মার্চ করব। তা আমি রাত 11:30টার সময় টেন্টের বাইরে বেরোই। বাইরে বেরিয়ে দেখি নিচে উপত্যকার দিকে এদিক ওদিক দেখতে থাকি, দেখি প্রচুর মেঘ চারিদিক দিয়ে ঘিরে আসছে ওপর দিকে। তখন আমি আমার তিনডুক দাদুকে ডাকি, তিনডুক দাদু বাইরে আসে।
जस्ट वेट फॉर अ सेकंड, कनेक्टिविटी थोड़ा सा प्रॉब्लम हुआ है, होल्ड फॉर अ सेक। थोड़ा का जहाँ पे दादा लोग बैठे हुए हैं देवव्रत दा, वहाँ पे थोड़ा सा कनेक्टिविटी का इशू आया है। So we are trying to reconnect with Devavrat da. So please be here. You can put your question. So during the program, we can answer all your relevant questions. So just have some patience. Just coming. थोड़ा जहाँ पे दादा लोग बैठे हुए हैं देवव्रत दा, वहाँ पे थोड़ा सा कनेक्टिविटी का इशू आया है। So we are trying to reconnect with Devavrat da. तो मैं पिछले 4 फेसबुक लाइव करने के बाद में एक्सपर्टीज मैं पिछले 4 फेसबुक लाइव करने के दादा से हमारा कनेक्शन हो चुका है। तो दादा अपना स्क्रीनটা যদি নিয়ে আসেন। তো স্ক্রিনটা দেবব্রত দা, স্ক্রিনটা স্ক্রিনটা কি করে? হ্যাঁ এসছে স্ক্রিন? হ্যাঁ এসে গেছে। শুরু করবো? दादा से, हाँ हाँ शुरू करो। दादा से कनेक्शन हो गया है, सो यू कैन कंटिन्यू दादा। थैंक यू दादा। हमारा कनेक्शन हो चुका है। तो সেদিন রাত 12টার সময় রাত 12টার সময় প্ল্যান মাফিক যে রাত 12টার সময় বেরোবো, একটার সময় সামিট মার্চে বেরোবো। আমি রাত 12টার সময় বেরোই টেন্টের বাইরে, বেরিয়ে চারিদিকে নজর বুলাই, দেখি চারদিক দিয়ে প্রচুর ভ্যালি ক্লাউড উপর দিকে উঠে আসে। তা আমি আমার হিন্দু দাজুকে বাইরে ডাকি টেন্টের বাইরে, এসে দুজন মিলে তখন প্ল্যান করি যে আজকে তো সামিটে গেলে খুব খারাপ পরিস্থিতি হতে পারে। তখন আমার মাথায় চিন্তা আছে যে রেশনও তো বেশি নেই, কি হবে। যাই হোক, ডিসিশনটা নিলাম যে কাল সকালে আবার আরেকটা ইন্টারমিডিয়েট আরেকটা সামিট ক্যাম্প বানাবো, এটা থেকে আরেকটা আরো সামনে এগিয়ে যাবো, দেখি কত দূর যাওয়া যায়। কিন্তু এত তাড়াতাড়ি আজকে গিয়ে খুব একটা লাভ হবে না। যাই হোক, আবার প্রত্যেককে বললাম যে শুয়ে পড়ো, সকালে বেরোবো। পরের দিন সকালে খুব ওয়েদার হোয়াইট আউট একদম। যাই হোক, আমরা 7টা 7:30টার মধ্যে মুভ শুরু করি। আশেপাশে কিছু দেখাই যাচ্ছে না, প্রচন্ড হোয়াইট আউট, তার সাথে শুধু মাঝে মাঝে সাবুদানাও পড়ছিল। হোয়াইট আউটের মধ্যে ছবি, এই হোয়াইট আউটের মধ্যে সামান্য যখন একটু আলো ঢুকছিল, সেই সময় একটা ছবি, বা দিকে ডান দিকে প্রচুর রিভার্স পাই ওই দিন আমরা, আর প্রচুর হাম্পের পর হাম্প আমরা কিন্তু আমাদের ক্রস করতে হচ্ছিল। মানে কোনোটা 80, কোনোটা 75, এইরকম গ্রেডিয়েন্টের হাম্প গুলো সব, প্রচুর হাম্প সেদিনকে ক্রস করেছি। এই ওপরে উঠে আসা, হোয়াইট আউট চারিদিকে, তার মধ্যে আশেপাশে কোনো দৃষ্টিই যাচ্ছে না, আমাদের কিছু দেখতে পাচ্ছি না। এখানেই থেন্ডুপ একদম রাস্তাটা সত্যি খুব ভালো চুজ করতে পারে, যে কোন দিকে যেতে হবে ওই দিকটাও একদম সঠিক ভাবে নির্ণয় করতে পারে থেন্ডুপ গাজু। এই উঠে আসা, এই যে রাস্তার এই যে দেখছেন এই পিকটা,
এটা হচ্ছে স্বর্গারোহিণী 4, ম্যাসিভে 4 পিস স্বর্গারোহিণী 4। আমাদের এইখানে ক্যাম্পুটা করেছিলাম, এই এখান দিয়ে উঠে আসা। মোটামুটি 5 ঘন্টা চলার পর আমার আন্দাজ মতন, তখন তো আমার কাছে জিপিএস ছিল না, 6,000 মিটারে মধ্যে আমি সামিট ক্যাম্প এস্টাবলিশ করি যে এখানেই থাকবো, আর সকালবেলা ঘন্টা দুয়েকের মধ্যে আশা করি আমাদের সামিট হয়ে যাবে। ওয়েদারটা তখনও খারাপ ছিল, আর এগোইনি আমি, বেশি খুব ওয়েদারটা খারাপই হচ্ছে, এখানেই ক্যাম্প পিচ করার সিদ্ধান্ত নিই। চারিদিকে এরকম প্রচুর রিভার্স আমাদের আশেপাশেই ছড়িয়ে ছিল। যখন বিকেলের দিকে, সন্ধ্যের দিকে একটু ওয়েদারটা ভালো হয়, তখন আমাদের চোখে দৃষ্টি লাগিয়ে এইসব এইসব ছবিগুলো আমরা তুলেছি। আশেপাশে প্রচুর রিভার্স এরকম আমরা পেয়েছিলাম। পরের দিন সকালবেলা আমাদের এই রাস্তা ধরেই উঠতে হয়েছিল। বিকেলের দিকে ছবি একটা। এই আমাদের সামিট ক্যাম্প, দিকে একটা হ্যাঙ্গিং গ্লেসিয়ার টাইপের। এই হচ্ছে, এই হচ্ছে সামিট ক্যাম্প থেকে তোলা স্বর্গারোহিণী 4। সামিট ক্যাম্প থেকে তোলা ছবি। এবার বলি, এবার আমাদের সামিটের গল্প। রাত 1:30টার সময় ঘুম থেকে উঠি আমরা। উঠে মোটামুটি চা খেয়ে যে 3:30 নাগাদ সামিট অ্যাপ্রোচ করবো, তার আগে জুতো জুতো ক্র্যাম্পন সমস্ত পরে আর 3টের মধ্যে বেরোবো। দুটোর সময় বুটটা যখন গড়াতে যাচ্ছে, আমরা 4জন টিম মেম্বার কেউ বুটের ভেতর পা ঢোকাতে পারছি না। আমরা আমাদের বুট বোরেল নিয়েছিলাম ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশন দিল্লি থেকে ভাড়া করে। বোরেল পরার অভিজ্ঞতা ছিল না, কিন্তু আর কিছু পাইনি বলে তখন বোরেলই নিতে হয়েছিল আমাদেরকে। তা ওই রাত্রেবেলা দেখছি বোরেল প্রচন্ড হার্ড হয়ে গেছে, কিছুতেই পায়ের ভেতর কারো ঢোকাতে পারছি না আমরা। আমাদের প্রচন্ড চিন্তা, কি করি। তখন আমি সিন্ধুর দাজু আমাকে বললো, কেয়া করে লিডার সাহেব। বললাম, তখন আমার কাছে আর একটা সিলিন্ডার গ্যাস আছে। আমি তখন डिसीजन नी, दाजू वो गैस जला दीजिए, वो बूट को गर्म कर दीजिए तो हो जाएगा शायद, सब बूट पहन सकते हैं हम लोग। যাই হোক, এবার সিন্ধু दाजू তখন আমাকে বলছে, लौटने का बाद चाय नहीं मिलेगा। छोड़ दीजिए, पहले तो बूट पहनने दीजिए, सबमिट करने के बाद वो सोचा जाएगा क्या होगा। কিন্তু নিজের মনের ভেতরে ভয় ছিল, যদি কিছু কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাই চান্স ওয়েদার খারাপ হয়ে যায়, কি হবে। যাই হোক, ডিসিশনটা নিয়েছিলাম। কিন্তু ফিরে এসে আমাদের চায়ের জল গরম হয়েই ছিল। আমরা, বলেন, আমার পরিকল্পনা সার্থক হয়েছিল বলে নিজেই খুব ভাগ্যবান, তখন খুব ভালো লেগেছিল। যাই হোক, ভোরবেলা 3টের সময় বেরোই, প্রথম সূর্যোদয় পূর্ব দিকে। এই হচ্ছে গঙ্গোত্রী দিক, এটা গঙ্গোত্রী গ্রুপ অফ পিক্স, এই সব সাইডে অসাধারণ স্বর্গীয় দৃশ্য। সূর্য উঠছে পূর্ব দিগন্তে, অনেক পিক দূর থেকে দেখা। তা সামিট ক্যাম্প থেকে যখন বেরোই, সেই একই রকম হাম্পের পর হাম্প ক্রস করছি। হাম্পের পর হাম্প ক্রস করতে করতে তারপর এই পেছনে স্বর্গারোহিণী 4। হাম্পের পর হাম্প ক্রস করতে করতে একটা আইস ফিল্ডে পৌঁছাই। এই সেই আইস ফিল্ড, এখান থেকে পিকটাকে প্রথমে দেখতে পাইনি, একটা খোঁচা মতন দূর থেকে দেখছি যে একটা খোঁচা। এটা
ঠিক আছে, বন্ধুর সাথে কথা বললাম, হ্যাঁ সামনেই দেখতে, সামনে এই লক্ষ্য করেই আমরা এগিয়ে যাচ্ছি। দূর থেকে তো খুব ছোট লাগছিল, যখন কাছে যখন গেলাম দেখছি অন্তত 100 মিটারের ওপরে তার হাইট, একটা পিক। জানি না এটাই মানে এর ওই দিকে আর কোনো কোথাও যেতে হবে কিনা তখন আমি শিওর নই। আমি তখন ফার্দার ক্লাইম্বিং এর জন্য তেন্ডুলকে বললাম। এই সেই আইস ফিল্ড, ভোরবেলা প্রচুর হাওয়া দিচ্ছিল, প্রচন্ড হাওয়া, তার সাথে বরফ কুচি নাকে মুখে ছুঁড়ে মারছে। হ্যাঙ্গিং গ্লেসিয়ার, এগিয়ে যাওয়া ওই চূড়োটার দিকে, ওই মাথা উঁচু একটা খোঁজার দিকে। সামনে এগিয়ে যাওয়া একই ছবি। পিছন ফিরে এদিক ওদিক নেওয়া, ওয়েদার খুব ভালো তো, আমাদেরও খুব ছবি নিতে ইচ্ছে করছে যে এত সুন্দর দৃশ্য, সবসময় তো পাহাড় ধরা দেয় না। আমরাও নিজেদের মতন প্রচুর ছবি তুলেছি, তারই কিছু দেখানোর চেষ্টা। এই এবার ওই ফাইনাল এবার ক্লাইম্বিংটা শুরু করলাম ওই চূড়োটার ওপরে। জানি না ও ওপারে আরো যেতে হবে কিনা আমাদের, আমি তখনও শিওর নই। হেন্ডুকো শিওর না, আমিও খুব একটা শিওর নই যে আমাদের আরো ওপরে ওদিকে আরো যেতে হবে কিনা। ক্লাইম্বিং শুরু করেছি। এই পেছনে আইস ফিল্ডটা, এই এখান দিয়ে এবার এদিক দিয়ে উপরে উঠে আসা। 6:45 সকালবেলা, উপরে উঠে আর কোথাও যাওয়ার জায়গা নেই। ওটাই টপ বুঝলাম, তেন্ডুলের সাথে কথা বলে বুঝলাম যে এটাই স্বর্গারোহিণীর টপ পথ। নিচে ওপর থেকে উঠে আমি নিচের দিকে দৃষ্টি লাগালাম, দেখি জমদার গ্লেসিয়ার, স্বর্গারোহিণী ওয়ানের সোজা ঢালটাকে জমদার গ্লেসিয়ারে মিশে গেছে। 6:45 ভারতীয় জাতীয় পতাকা আর আমাদের ক্লাবের পতাকা আইস্যাক্স এর মাধ্যমে আমি উত্তোলন করি। সবাই মিলে, টিম মেম্বাররা মিলে সবাই আমরা সেলিব্রেশন করছি, তখন আমাদের মনে উত্তেজনা অনেক বেশি। সবাই মিলে সেলিব্রেশন ওপরে, ঠিক সবাই এক প্রচন্ড আনন্দ লেগেছিল তখন যে না, স্বর্গারোহিণী ওয়ান অবশেষে আমরা সামিট করতে পেরেছি। আমরা টপের উপর 45 মিনিট কাটিয়েছিলাম, এদিক ওদিক সমস্ত দিকে চোখ দৃষ্টি লাগিয়ে। খুব সত্যি খুব সুন্দর দৃশ্য, ওয়েদারটা আমাদেরকে খুব সাথ দিয়েছিল তখন, যে কিছু মানে একদম নিট অ্যান্ড ক্লিয়ার, বহুদূর দৃষ্টি যাচ্ছে দেখার মতো। হিমালয় সচরাচর তো এরকম দেয় না। সমস্ত টিম মেম্বারদের সাথে ছবি তোলা। উপরে পিকের মাথায় উঠে পুজো দেওয়া প্রথা মাফিক। প্রসঙ্গত বলে রাখি, ক্লাবের আমাদের ক্লাবের 25 বছরের জন্য আমি স্নোবার টপে একটা ড্রাইভ করি, সেখানে ডেট আমার সিগনেচার দিয়ে লিখে রেখেছিলাম, যে ওইটা ক্লাবের নাম ওই উপরেই ওখানেই আমরা লিখে এসেছি একটা স্মৃতিচিহ্ন হিসেবে ক্লাবের। এই হচ্ছে সরকারোহিনী ঢাল ওয়ানের ঢাল। এই হচ্ছে, নিচে হচ্ছে জমদার গ্লেসিয়ার। প্রসঙ্গত বলে রাখি, এই রাস্তা দিয়ে এই দিকে হচ্ছে হরকেতুন, এই দিক দিয়ে হচ্ছে রাস্তাটা গিয়ে
এই দিকে হচ্ছে গঙ্গোত্রী যাওয়ার একটা ট্রেক রুট আছে। ধমদার গ্লেসিয়ার উপর থেকে তোলা, উপরে উত্তর দিকের ম্যাসিভ, নাম না যেন অনেক পিক, পিক না ওগুলো ছোট ছোট। 180, ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশনের রীতি অনুযায়ী পিকের মাথা থেকে 180 ডিগ্রি ফটো তুলতে হয়, তারই ফটো তোলার চেষ্টা পিকের মাথা থেকে। এই হচ্ছে ওপর থেকে ব্ল্যাক পিকের ছবি নেওয়া। এই হচ্ছে নিচে হচ্ছে ধুমধার কান্দি পাস। এইদিকে হচ্ছে গঙ্গোত্রী রিজার্ভের বহু নামী পিক গুলো। রিয়াল ভিউ। আকাশ অসম্ভব পরিষ্কার ছিল আমাদের কাছে। এই হচ্ছে বন্দরপুচ্ছ পাহাড়, বন্দরপুচ্ছ পর্বত। পূর্ব দিকে 7:45 সামিটে কাটিয়েছিলাম আমরা টপে। তারপর 7:30টার সময় নামার সিদ্ধান্ত নিই, নিচে নেমে একটা সামান্য ছবি তোলা নিজেদের। এই সেই টপ। এবার ফেরার পালা। এবার সেই একই রাস্তা, একই দিক দিয়ে নামার, নেমে বেস ক্যাম্প, সবাইকে সুস্থভাবে বেস ক্যাম্পে নিয়ে, বেস ক্যাম্প থেকে বাড়িতে নিয়ে যেতে হবে, এই এক মাথার চিন্তা তখন। আমি বারে বারে সবাইকে একটাই কথা বলি, যে এক্সপিডিশনটা ততক্ষণ না শেষ হচ্ছে যতক্ষণ না আমরা সবাই সুস্থভাবে বাড়িতে ঢুকছি। প্রত্যেককেই অ্যালার্ট থাকতে বলি। যাই হোক, প্রত্যেকের সাথে কমিউনিকেট করে যে প্রত্যেকে কিন্তু কোনো রকম লেথার্জি প্রকাশ করবে না। সামিট ক্যাম্পে ফিরে আসা। এবার আজই হচ্ছে এবিসি তে ব্যাক করব। বেস ক্যাম্প এবার ওঠানোর পালা, এবার বাড়ি ফেরার পালা। প্রত্যেকে সুস্থভাবে চলে এসছে, সমস্ত কিছু গোটানোর পালা চলছে। আমার ম্যানেজার বিক্রমজিৎ দেবনাথের সাথে, বিক্রমজিৎ নাথ, তেন্দুক দাজু, বহু যুদ্ধের সাথী আমার। বিক্রমজিৎ দেবনাথ, নরবু আর রণবীর, দাওয়া, তেন্দুকের ছেলে। ফেরার সময় ছবি, ফুলের ছবি ধরা হয়েছে।
থ্যাংক ইউ। Excellent. Uh, দেবুদা সত্যি ধন্যবাদ, এখানে কমেন্ট গুলো আসছে অসাধারণ। আমি একটাই কথা বলবো কি আমরা শুধু ভাবি স্বর্গের কথা কত সুন্দর হবে, যদি স্বর্গ যাওয়ার রাস্তাটা এত সুন্দর হয় তাহলে স্বর্গ কত সুন্দর হবে আমরা কল্পনাই করতে পারি। এর থেকে মানে এই রাস্তাটা দেখে স্বর্গের একটা পরিকল্পনা আমরা করতে পারি কি স্বর্গটা কত সুন্দর হতে পারে। তো যদি কারো প্রশ্ন থাকে যারা এই ফেসবুক লাইভ দেখছে দে ক্যান পুট দেয়ার কোয়েশ্চেন। আমি দেবুদাকে জিজ্ঞেস করব, দেবুদা ওই আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে উনি উত্তরটা দিবেন। যদি স্বর্গ যাওয়ার রাস্তাটা এত সুন্দর হয় তাহলে স্বর্গ কত সুন্দর হবে আমরা কল্পনা করতে পারি। এর থেকে দেবুদা আপনি কিছু অ্যাড অন করতে চান, কাউকে বলতে চান? এমন খুশবু শাহ বলে একটা আমাদের মেম্বার প্রশ্ন করেছে, ইজ দেয়ার এনি পসিবিলিটি ফর বিগিনার, যারা নতুন আছে পাহাড়ে যায়নি তাদের জন্য কি কোনো পসিবিলিটি আছে? মানে কোন পসিবিলিটি বলছি এই পিকটার জন্য? যাওয়াটা, হ্যাঁ কত টাফ, মানে একটা নভিসের জন্য। আই ক্যান্ট টেল দিস ম্যাটার। তবু আপনার ধারণাতে মানে এরকম একটা এক্সপেডিশনে যেতে গেলে কিরকম মাউন্টেনিয়ারিং স্কিল গুলো দরকার? মানে অবশ্যই মাউন্টেনিং ইনস্টিটিউটে কোর্স করা দরকার। আর একজন জিজ্ঞেস করছে, আপনি স্টার্টিং এ যখন স্লাইডটা চালু করেছিলেন একটা ব্রিজ এসেছিল ঠিক গ্লেসিয়ারের কাছে, আমি কোয়েশ্চেনটা পুট করেছিলাম, তো সন্দীপ ঘোষ বলে একজন জিজ্ঞেস করেছিল ব্রিজের নামটা কি। আমি বলতে পারবো না, সরি। একদম স্টার্টিং এ ছিল, যাই হোক। ওকে ওকে, আচ্ছা আমি ওয়েট করছি। সবাই এখন বলছে মন ভরে গেল, অনেকগুলো কমেন্ট আছে। আমি মাঝখানে কোয়েশ্চেন গুলো যাদের কমেন্ট গুলো আসছিল আমি সেটাও পোস্ট করছিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে, তারপরে আমাদের প্রতাপ দাকে, উনি খুবই আমাদেরকে হেল্প করেছেন এই লাইভ আসার জন্য। আর দ্য নেচার ফাউন্ডেশন ক্লাবকে, দ্য ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এ তো একটা সুন্দর এক্সপেডিশনটা শো করার জন্য লকডাউনের মধ্যে। আমি আমার ব্যাপারে বলি, আমার খুব কম সুযোগ হয় পাহাড়ে যাওয়ার জন্য ডিউ টু আমার প্রফেশনাল কাজের জন্য। বাট আমরা যখন পাহাড়ে যাই আমাদের হোম সিকনেস হয়ে যায়। বাট আজকে এই স্লাইড গুলো দেখে, এক্সপেডিশন গুলো দেখে আমাকে মাউন্টেন সিকনেস হয়ে যাচ্ছে কি কখন লকডাউনটা শেষ হবে আমরা আবার পাহাড়ের দিকে যাই। সবারই এরকম একটা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। আর আমি বাকি যারা, হ্যাঁ আপনি দাদা যেতে পারেন। থ্যাংক ইউ ওয়ান্স अगेन এত সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য দাদা। যারা এখন লাইভ আছে আমি তাদেরকে বলবো আমাদের কালকে আর একটা ফেসবুক লাইভ আছে। এই ফেসবুক লাইভটা হচ্ছে মিস্টার অনিন্দ মুখার্জি। স্লাইডের টপিক হচ্ছে ক্যান লোয়ার মিডল ক্লাস পারসন ডু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাডভেঞ্চার অর নট। তো কালকে ওনার আছে 8টার সময় থেকে। বাট কালকে আমাদের এই ফেসবুক লাইভটা 15 মিনিট আগে চালু হবে। আর 15 মিনিট আগে আমাদের রক ক্লাইম্বিং কোর্সের ডেপুটি অফ আমাদের ডিএফটি স্যার মিস্টার অর্ধেন্দু নস্কর, উনি একটু নিজের বক্তব্য রাখবেন আমাদের কোর্সের সময়। ট্রেনিং এর আগে আমাদের কি কি প্রিপারেশন নিতে হয়, কিভাবে আমরা করি, সেই ব্যাপারে নিয়ে উনি নিজের একটু বক্তব্য রাখবেন। তাহলে কালকে 15 মিনিট আগে একটু আসবেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আওয়ার ফেসবুক লাইভ। আর আমাদের এরকম সিরিজ গুলো চলতে থাকবে এখন কন্টিনিউয়াসলি আমাদের লাইন দিয়ে। প্রায় রোজই আমাদের ফেসবুক লাইভ আছে, আমাদেরকে জয়েন করুন। লকডাউনে বাড়িতে থাকুন, হাত পরিষ্কার সবসময় রাখুন, বাড়ি থেকে বেরোবেন না, লকডাউনটা ফলো করুন। আর স্টে সেফ, স্টে এট হোম। থ্যাংক ইউ। লাস্টলি ফাইনালি আমি যে আমাদের এই ফেসবুক লাইভের জন্য আমি আর দুটো কথা বলতে চাই। যারা এই ফেসবুক লাইভের জন্য অনেক খেটেছেন, স্লাইড গুলো তৈরি করেছেন, টেকনিক্যালি সাপোর্ট করেছেন বা এগুলোকে প্রোপাগেট করার জন্য সাপোর্ট করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার নাম নেওয়াটা পসিবল না, কেন কি অলমোস্ট সবাই মিলে এজ এ টিম ওয়ার্ক কাজ করেছে।
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট। সি ইউ টুমরো 8 p.m.